সুধী দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসরুর। আসন সমীকরণ পডকাস্টে আপনারা জানেন আমরা এই আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে বাংলাদেশের ৩০০টি আসন নিয়ে আমরা অ্যানালাইসিস করছি সিট বাই সিট, এবং এই অ্যানালাইসিসের মধ্যে আমরা হিস্টোরিক ভোটিং প্যাটার্ন থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে ক্যান্ডিডেটরা আছেন তাদের ডিটেইল আমরা অ্যানালাইসিস করি, তাদের উইকনেস অ্যান্ড স্ট্রেংথ এবং আমাদের মাঠ পর্যায়ে কিছু যে জরিপ হয়েছে সেই জরিপের উপর ভিত্তি করে আমরা মোটামুটি একটি প্রেডিকশন করি। আমার সাথে উপস্থিত থাকেন এই নির্বাচন নিয়ে যারা বেশ অনেকদিন ধরে কাজ করছেন, গবেষণা করছেন, সেরকম এক্সপার্টরা। আজকে আমার সাথে উপস্থিত আছেন জ্যোতি রহমান। আমাদের সাথে বেশ অলমোস্ট সবগুলো অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন। তো জ্যোতি রহমান অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছেন। উনি একজন রাজনৈতিক বিশ্লেষক, কলাম লেখক, কাউন্টার পয়েন্টের এক্সিকিউটিভ লিডার। তো আমরা এই সেশনে নারায়ণগঞ্জের ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আমরা আলোচনা করব। ব্রাহ্মণবাড়িয়া যে 5টি আসন আছে, 6টি আসন আছে ইনফ্যাক্ট, সেই 6টি আসনের কি অবস্থা এবং আমরা খুব কুইকলি এই আসনগুলো প্রেডিক্ট করব। আমরা যদি দেখি ব্রাহ্মণবাড়িয়া এক উপজেলায় এখানে দুজন প্রার্থী এম এ হান্নান এবং এ কে এম আমিনুল ইসলাম। তো এই ব্রাহ্মণবাড়িয়া একের ব্যাপারে যদি আপনি কোনো কমেন্ট আছে, আপনার প্রেডিকশন কি হবে? এখানে আমি হান্নান সাহেবকে এগিয়ে রাখবো। এখানে আপনার এগেইন হিস্টোরিক্যাল প্যাটার্ন এবং আপনার আওয়ামী লীগ ভোট, মানে আমরা ইউজুয়ালি যেসব মানে জিনিস নিয়ে কথা বলি আর কি, সেগুলির ইয়ে থেকে যে জামাত হ্যাজ এ প্রেজেন্স, কিন্তু অত স্ট্রং প্রেজেন্স না যে যেটা আর কি এখনো ওভারটার্ন করতে পারবে। ওকে, আমি দেখছি এখানে এই আসনে 91 সালে জাতীয় পার্টি, 96 আওয়ামী লীগ, 2001 সালে আওয়ামী লীগ হয়েছিল, জিতেছিল। আসলে এই আসলে সবসময় একটু কমপ্লিট হয়, মানে কেউই দেখা যাচ্ছে যে মানে 2001 পর্যন্ত কেউই খুব ল্যান্ডস্লাইড জিতেনি। 2008-এ আওয়ামী লীগ জিতেছিল। তো মোটামুটি এই আসনটা আসলে একটা আওয়ামী লীগের বেশ স্ট্রং আসন। সো এখানে আসলে আবার কিছুটা, যেমন এটা নাসিরনগরে আমরা জানি যে এটা নিয়ে কিছু সাম্প্রদায়িক ব্যাপারও হয়েছে এখানে। তো অতএব এই আসনটা কোন দিকে যাবে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। বাট এখানে আপনি ইউ আর রাইট দ্যাট এখানে যে জামাতের খুব স্ট্রং ভোট বেস কখনো ছিল না। তো তারা 96-এ মাত্র 1.2% ভোট পেয়েছিল। তো আওয়ামী লীগের যেহেতু স্ট্রং একটা অবস্থান আছে, স্বতন্ত্র ক্যান্ডিডেটও দেখছি না আমরা স্ট্রং। তো সেই জায়গাটাতে আমিও আপনার সাথে একমত হয়ে জামাতকে বিএনপিকে এগিয়ে রাখছি। তো যদিও বিএনপি ক্যান্ডিডেট নতুন, তো বাট ওই লেভেলের কম্পিটিশন না হওয়াতে হয়তো উনি এগিয়ে যাবেন। আচ্ছা, আমরা একটু যদি দেখি ব্রাহ্মণবাড়িয়া 2, এই আসনটা নিয়ে আসলে সবচেয়ে হয়তো বেশি কথা হয়েছে গত কয়েক মাসে মিডিয়াতে, কারণ এই আসনের একজন প্রার্থী রুবিন ফারহানা, বিএনপিতে উনি ছিলেন, রিসেন্টলি বহিষ্কৃত হয়েছেন, এবং ওনাকে সবাই চিনে বিভিন্ন কারণেই। তো এখানে বিএনপির সাথে তার কনফ্লিক্ট হওয়ার মেইন কারণ হচ্ছে এখানে মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, জমিয়াতে উলামায়ে ইসলামী বাংলাদেশের প্রার্থী, উনি এখানে দাঁড়িয়েছেন এবং বিএনপির সাথে যেহেতু জামায়াতে উলামায়ের একটা ইলেকশন একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেই আন্ডারস্ট্যান্ডিং এর পার্ট হিসাবে উনি ওই আসনে উনি যথেষ্ট পরিচিত, এই আসনটা চেয়েছিলেন এবং সেই জন্য রুবিন ফারহানাকে বিএনপি দিতে পারেনি, এবং রুবিন ফারহানা স্টিল ইলেকশন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি দাঁড়িয়ে আছেন। এই আসনে আশরাফ উদ্দিন, এনসিপির প্রার্থী, উনিও খুব প্রভাবশালী একজন ধর্মীয় আলেমের নাতি উনি। তো উনিও এখানে যথেষ্ট একটা স্ট্রং অবস্থায় আছেন এবং জামাত এখানে ক্যান্ডিডেট না দিয়ে ওনাকে দিয়েছে। তো কি মনে হচ্ছে জ্যোতি? এখানে আমি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেই। এখানে আওয়ামী লীগ কোনোদিনও জেতেনি। এখানে আপনার বিএনপি জিতেছে 91-এ, ইসলামী ঐক্য জোটের ফজলুল হক আমিনী সাহেব জিতেছেন 2001-এ, এবং আমিনী সাহেবের নাতি, উনি আমিনী সাহেবের, জি, মানে যেটা এনসিপি ক্যান্ডিডেট। জি, 2008-এ এখানে জিয়াউল হক মৃধা জাতীয় পার্টি থেকে জিতেছিলেন।
মানে আওয়ামী লীগ এখানে জিতেছে এই 2023-এ এসে একটা বাই ইলেকশনে আর কি, মানে যেই মানে 14 বছর আপনার মানে যে 3টা পার্লামেন্ট ভোটলেস পার্লামেন্ট, তখনও এখানে আওয়ামী লীগ জেতেনি। এখানে আওয়ামী লীগ ভোট কোনো ফ্যাক্টর না, প্রথম কথা আর কি। আপনার আচ্ছা, এখানে রুমিন ফারহানা ওনার যদিও উনি পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসছেন, কিন্তু ওনার বাবা অলি আহাদ সাহেব কিন্তু কখনো মানে আপনার মডার্ন বাংলাদেশে নির্বাচন করে জেতার মতো নেতা ছিলেন না কখনো। মানে হি হ্যাড আ হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন ভাষা আন্দোলনের সময়, তারপরে আপনার মানে পাকিস্তান আমলে বিভিন্ন গণ আন্দোলনের একটা বা বামপন্থী আন্দোলনে একটা হিস্টোরিক্যাল ভূমিকা ছিল। কিন্তু এই গত মানে 30 বছরের রাজনীতিতে ইলেকটোরাল পলিটিক্সে ওনার খুব একটা কিছু ছিল না। তো সেই সেন্সে রুমিন ফারহানা ওনার যে বেস বা ওনার যে যদি মানে ওনার অর্গানাইজেশন বলতে চান বা যাই বা ইয়ে আর কি, সেটা ওনার নিজের তৈরি সেভাবে বলতে পারেন আর কি আপনি। হ্যাঁ, বিএনপি এখানে হ্যাজ নট বিন অ্যাক্টিভ সিন্স দ্য 90s। মানে যেহেতু আমির সাহেবকে এই সিটটা 2001-এ ছেড়ে দেওয়া হয়, এবং তারপর থেকে এটা আপনার মানে ওখানে বিএনপির সেরকম কোনো পার্টিকুলার কিছু নেই, এটা রুমিন ফারহানার কথা। মানে রুমিন বিএনপি অর্গানাইজেশন এখানে যেটা, সেটা রুমিন ফারহানার অর্গানাইজেশন। যেখানে আপনার এখানে ধর্মীয় রাজনীতির একটা বিশাল ইয়ে তো আছেই। জাতীয় পার্টির মৃধা সাহেব তো অবভিয়াসলি নেই, উনি কাকে সাপোর্ট করছেন বা এটা কতখানি রুমিন ফারহানের পক্ষে আসছে বা অন্যদিকে যাচ্ছে সেটা বলা মুশকিল। সো এটা হচ্ছে আর কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। যেহেতু এখন থ্রি ওয়ে ফাইট হবে, সেইখানে রুমিন ফারহানা প্রবাবলি একটা স্ট্রং প্রেজেন্স থাকতে পারে, কিন্তু আসলে বলা মুশকিল। হ্যাঁ, এটা আসলে ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে, কারণ এখানে যেহেতু আমার কাছে মনে হয় যে এই আসনে যে এনসিপির প্রার্থী, যেটা বললাম যে ফজলুল হক আমিনীর নাতি, বয়সে খুবই তরুণ, এবং আমার কাছে মনে হচ্ছে যে উনি যদি স্ট্রং অনেক আগে থেকে প্ল্যান করতেন এই আসনে, আসলে উনি একজন মানে যদি এখানে মানে জোনায়েদ আল হাবিব না দাঁড়াতেন, অন্য কেউ দাঁড়াতেন, বিএনপির যদি অন্য কেউ দাঁড়াতেন এবং ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হলে উনি এগিয়ে আসতেন। তো বাট এবং মানে যেটা ইলেকশন আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা লার্নিং কার্ভ আছে। মানে একজন ইয়াং, আমরা দেখেছি যে রিসেন্টলি অন্যান্য কান্ট্রিতেও অনেক ইয়াং ক্যান্ডিডেটরা এগিয়ে আসেন, কিন্তু ইলেকশনের প্রচুর ফান্ডিং থেকে শুরু করে অনেক কিছু দরকার। আসলে বাংলাদেশের মতো জায়গায় ইলেকশনটা একটা বিরাট একটা লজিস্টিক ব্যাপার আসলে। আসলে লজিস্টিকটাই একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। মানে ফান্ডিং হয়তো ক্রাউড সোর্স করে পাওয়া যেতে পারে, অথবা বেনিফ্যাক্টর থাকতে পারে, কিন্তু অথবা নিজেরও টাকা থাকতে পারে। মানে অনেক রেবেল ক্যান্ডিডেটই কিন্তু আপনার নিজের পয়সায় দাঁড়ায়। সালমান এফ রহমান আপনার সেই 96 সালে নিজে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে তখনকার আমলে 2 কোটি টাকা খরচ করেও জামানত হারিয়েছিলেন। কারণ হচ্ছে আপনার ওই লার্নিং কার্ভ যেটা বললেন আর কি, যে ওই অর্গানাইজেশন ম্যানেজ করা, মানে ইটস আ পার্টিকুলার কাইন্ড অফ লজিস্টিক্স, যেটা আর কি আপনার ইউ মাইট বি আ ভেরি গুড বিজনেসম্যান ইন আ ডিফারেন্ট ফিল্ড, বাট এই ফিল্ডে তো আর আপনি করেননি, ইউ আর রাইট, সেটা একটা বিশাল লার্নিং কার্ভ। জি, সেটাই তো। সেটা হয়তো আমরা দেখেছি অনেক এনসিপির মানে খুব ভালো মানে ক্যান্ডিডেট, গুড স্পিকার, তাদের কিন্তু একটা সমস্যা এবার আমরা দেখেছি, যেটা আসলে একটু মানে পোর খাওয়া যারা অনেকদিন রাজনীতি করে তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। রুমিন ফারহানা যদিও মানে খুব মানে উনি একজন ইয়াং ক্যান্ডিডেট, বাট উনি কিন্তু কয়েকবার ইলেকশন করেছেন এবং মোটামুটি যদিও মহিলা মানে প্রার্থী হিসাবে মহিলা কোটায় বিএনপি থেকে উনি নির্বাচিত হয়েছিলেন, বাট মানে তার কনস্টিটিউয়েন্সির সাথে তার কিন্তু যোগাযোগ কিন্তু উনি সবসময় মেনটেন করেছেন, কারণ ওনার এই প্ল্যানটা কিন্তু অনেকদিন আগে থেকেই ছিল। তো বিএনপি থেকে না হলেও উনি মেন্টালি প্রিপেয়ার ছিল যে উনি দাঁড়াবে। তো সেই বেনিফিটটা হলো রুমিন ফারহানা অর্গানাইজেশনই বিএনপি পুরো সাপোর্ট না দিলেও ইনফর্মালি অনেকেই কিন্তু বিএনপির লোকজন রুমিন ফারহানাকে সাপোর্ট দিচ্ছে, কারণ এখানে বিএনপির অন্য কোনো ক্যান্ডিডেট নেই। তো ওই বেনিফিটটা উনি পাচ্ছেন। আর জোনায়েদ আল হাবিব আর আশরাফ উদ্দিন, আমার কাছে মনে হয় যে কনজারভেটিভ যে ভোট ব্যাংকটা আছে সেখান থেকে কিছুটা হয়তো দুজনে শেয়ার হয়ে যাবে, বাট দুজনে একজন যদি এখানে দাঁড়াতো আমার কাছে মনে হয় সেই একজনের প্রবাবিলিটি বেড়ে যেত। বাট রুমিন ফারহানা আরেকটা ব্যাপারে হয়তো উনি কিছু যে আওয়ামী লীগের ভোটও যে পাবেন না তা না, এখানে আওয়ামী লীগের ভোট একেবারে নাই তাও তো না।
তো না, আওয়ামী লীগের ভোট এখানে খুব একটা নেই, কিন্তু জাতীয় পার্টির একটা ভোট আছে, এটা একটা হ্যাঁ, বাট তারপরেও কিন্তু এখানে আমি দেখছি 33% ভোট, 31% ভোট পেয়েছিল আওয়ামী লীগ ক্যান্ডিডেট। তো রুমিন ফারহানা হয়তো, যেহেতু হ্যাঁ। বাকি দুই ক্যান্ডিডেট একটু ইসলামিক মানে রাজনীতির সাথে একটা সম্পর্ক আছে, এনসিপি অফকোর্স না, এনসিপি যে মাত্র সেন্ট্রিস্ট পার্টি, তো সেই জায়গাটাতে হয়তো আওয়ামী লীগের কিছু ভোট রুমিন ফারহানা পেতে পারে। তো এবং এখানে কিছু মানে মাইনরিটি কমিউনিটিও আছে, তো সেই সব দিক মাইনরিটি থেকে আমি কমিউনিটি হয়তো আছে, এবং হ্যাঁ, সেই জায়গায় আমিও রুমিন ফারহানাকে হয়তো কিছুটা এগিয়ে রাখবো, বাট ভেরি মানে এই আসনটা ভেরি ইন্টারেস্টিং হবে এবং ভালো কম্পিটিশন হবে তিনজনের মধ্যে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবং এটা আসলে আপনার রুমিন ফারহানার পার্সোনাল স্টার পাওয়ারের জন্য আর কি অনেকে, মানে পিপল উইল ইলেকশন রাতে আমরা আরো অনেকেই হয়তো এটা পার্টিকুলারলি উইল পে অ্যাটেনশন। জি, রুমিন ফারহান এখানে 3-ওয়ে ফাইট, উনি যদি আপনার 35% পর্যন্ত পুল করতে পারেন বা 40% করতে পারেন, শি শুড বি এবল টু। ওকে, তাহলে আমরা এই ক্ষেত্রে রাউন্ডার 2 এ রুমিন ফারহানাকে এগিয়ে রাখছি আমরা দুজনই। আমরা যদি রাউন্ডার 3 এ চলে যাই, এখানে প্রার্থী আছেন 3 জন। রাউন্ডার সদর বিজয়নগর উপজেলা মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব বিএনপি প্রার্থী, আতাউল্লাহ এনসিপি প্রার্থী এবং নিয়াজুল করিম ইসলামী আন্দোলনের প্রার্থী। এখানে জামাতে কোনো প্রার্থী নেই, জামাতের জোটের ক্যান্ডিডেট হিসাবে আতাউল্লাহ সাহেব আছেন। এখানে মনে হয় না জামাত খুব স্ট্রং হলে তো আসলে জামাত ক্যান্ডিডেট দিত। যদি আপনার কি মনে হয় এই আসনের? আচ্ছা, এই আসনটা হচ্ছে আপনার ক্লাসিক আওয়ামী লীগ বিএনপি সুইং আসন। এখানে বিএনপির ক্যান্ডিডেট ছিলেন হচ্ছে আপনার হারুনুর রশিদ নামে একজন, আর আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন হচ্ছে আপনার লুৎফুল হাই সাচ্চু। সাচ্চু এবং সাচ্চু বনাম হারুনুর রশিদ কন্টেস্ট হয়েছে 96-এ। তারপরে আওয়ামী আবার জাতীয় পার্টিরও একজন ছিলেন, তার নাম হচ্ছে আপনার হুমায়ুন কবির। হ্যাঁ, সো 91-এ ইট ওয়াজ এ 3-ওয়ে কন্টেস্ট, হারুনুর রশিদ জেতেন। 96-এ সাচ্চুর সাথে আপনার হারুনুর রশিদ জেতেন। আবার 2001-এও হারুনুর রশিদ জেতেন। সো বিএনপির এখানে বেশ স্ট্রং হারুনুর রশিদ ছিলেন, কিন্তু উনি আবার গিয়ে এই 2008-এ যখন আপনার ম্যাসিভ অ্যান্টি বিএনপি সুইং হয়, তখন এখানে সাচ্চু সাহেব যেতেন এবং তারপর সাচ্চু সাহেব কন্টিনিউ করেন। সো ইটস এ ক্লাসিক আওয়ামী লীগ বিএনপি এলাকা, যেখানে আপনার বিএনপির একজন খুব স্ট্রং ক্যান্ডিডেট ছিল, উনি এখন অবভিয়াসলি নেই। সো বিএনপি নতুন ক্যান্ডিডেট দিয়েছে, কিন্তু খুব একটা রেবেল ক্যান্ডিডেট আমি খোঁজ পাইনি। এবং আপনার যেখানে জামাত নিজের কোনো ক্যান্ডিডেট নেই, হিস্টোরিক্যালিও জামাতের এখানে খুব একটা কোনো প্রেজেন্স ছিল না, যেমন মনে করেন 90s-এর 2% বা 3% এরকম ইয়ে হতো আর কি। হাত পাখা এখানে আপনার মানে ইসলামপন্থী, এখানে জাকের পার্টি ছিল হিস্টোরিক্যালি, কিন্তু ইসলামী ঐক্যফ্রন্ট ছিল, যেটা আর কি ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট, মানে তাদের ক্যান্ডিডেট ছিল। কিন্তু ইসলামী আন্দোলনও ছিল, মানে কিন্তু ইয়ে আর কি আপনার ইট শুড বি আ সেফ বিএনপি সেট, যেহেতু রেবেল ক্যান্ডিডেট নেই, হিস্টোরিক্যালি স্ট্রং বিএনপি এমপি ছিল, তো সব মিলিয়ে ইট শুড বি এ ভেরি স্ট্রং সেফ বিএনপি। ওকে, আমি ওই ক্ষেত্রে আপনার সাথে একমত, যেহেতু এখানে মানে অর্গানাইজেশনাল বিগ পাওয়ার যদি বলা হয় জামাতকে, বিএনপি কম্পিটিং, জামাতের কোনো ক্যান্ডিডেট নেই এবং এনসিপি ক্যান্ডিডেট খুব বেশি পরিচিতও না আসলে। তো এটা বিএনপি হয়তো খুব সহজেই জিতবে। তো আমরা এটা দুজনেই আমরা প্রেডিক্ট করছি বিএনপির খালেদ মাহমুদকে। এটা একটা ইন্টারেস্টিং আসন হবে, কারণ এখানে বোধহয় বিএনপির একজন খুব সিনিয়র নেতা মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া 4 উনি এখানে দাঁড়িয়েছেন, আর এখানে আতাউর রহমান সরকার জামাত প্রার্থী। এখানে একটু জাস্ট কন্টেক্সট দিয়ে রাখি, জামাত কিন্তু এই আসনে মানে 91-এ প্রায় 9.5% মতো ভোট পেয়েছিল। অতএব এখানে জামাত কিন্তু একটা প্রেজেন্স তার আছে, এবং মানে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান 2001 সালে জিতে এসেছিলেন, 2008-এ উনি আওয়ামী লীগের কাছে হেরে গেছেন, 40% ভোট পেয়েছিলেন। জি জি, হ্যাঁ, এখানে জামাতের একটা প্রেজেন্স ছিল এবং আমার মনে হয় যে জামাত এবার যথেষ্ট স্ট্রং ফাইট করবে, কিন্তু আলটিমেটলি আর কি আপনার আই থিঙ্ক এটা দে উইল ফল শর্ট, কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অলরেডি আপনার স্ট্রং বেস ছিল, যে যিনি আর কি আপনার সেই
2008-এর ইলেকশনেও 40% মতো ভোট দখল করতে পেরেছেন, মানে ওনার পক্ষে আনতে পেরেছেন। উনি আওয়ামী কি লীগ নেই। মিনিস্টার ছিলেন নাকি? আপনি বলতে পারবেন উনি কি কোনো মন্ত্রী ছিলেন নাকি? মুশফিকুর রহমান, ওনার নাম পরিচিত মনে হচ্ছে। নামটা পরিচিত মনে হচ্ছে, কিন্তু সিনিয়র মিনিস্টার ছিলেন না। উপমন্ত্রী হয়তো থাকতে পারেন, কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ, কিন্তু আচ্ছা উনি লোকালি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। উনি অনেকদিন ধরেই, মানে 2001-2008 অনেকদিন ধরেই ইলেকশন করেছেন। সো সেই ইয়েতে আর কি ওনার এগেইনস্টে যিনি ছিলেন আপনার শাহ আলম, তিনিও মানে আওয়ামী লীগের যিনি ছিলেন তিনিও পুরানো এমপি আর কি। সো বাট হি ইজ নট হিয়ার এনিমোর। সো কিন্তু আওয়ামী লীগের একটা ভোটও এখানে আছে, হিস্টোরিক্যালিও একটা আওয়ামী লীগের ভোট ছিল, যেটা একটা ফ্যাক্টর হবে। হ্যাঁ and that is probably going to have some impact as well. So, সব মিলে আমার মনে হয় যে জামাত প্রচুর ভোট ইয়ে করে হয়তো কম্পিটিং ডিস্টেন্সে আসতে পারবে, বাট নট উইনিং ডিস্টেন্স। সো আমি বিএনপিকে দিচ্ছি। ওকে ওকে আমি এটা একটু রিস্ক নিয়েও হলো জামাতকে দিচ্ছি এই কারণে যে আমার যেহেতু মনে হচ্ছে জামাত একটা সুইং তো যথেষ্ট পরিমাণ স্ট্রং দেখা যাচ্ছে, পপুলার সুইং, যদিও ওটার সিটের ইম্প্যাক্টের মানে তাদের 150 বা 100 ক্রস করাটা ডিফিকাল্ট, যেটা আমরা দেখছি সোফার। বাট এই আসনটাতে জামাত যেহেতু জামাত বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কিছু স্ট্র্যাটেজিক আসন চুজ করে বলে আমরা জানি, তো আই থিঙ্ক জামাত উইল অ্যাকচুয়ালি টার্গেট দিস পার্টিকুলার সিট, কারণ এখানে অলরেডি কিছু বেস অলরেডি আছে। তো আমি এই আসনটাতে জামাতকে প্রেডিক্ট করছি। আমি যদি যাই নভেম্বরের 5, এখানেও ত্রিমুখী ফাইট হবে। নবীনগর উপজেলা, আব্দুল মান্নান বিএনপির, আমজাদ হোসেন খেলাফত মজলিস এবং কাজী নাজমুল হোসেন স্বতন্ত্র প্রার্থী। এখানেও জামাতে কোনো ক্যান্ডিডেট নেই। আপনি কি মনে হচ্ছে এখানে এটা বিএনপির? দেখি আমি একটু, যদি আমরা হিস্টোরিক্যাল ডাটা দেখি, এখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আওয়ামী লীগে জিতে আসতো বেশিরভাগ সময় মনে হচ্ছে, এবং বিএনপি জি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, হ্যাঁ এখানে বিএনপি কখনোই পারেনি। না না পেরেছে বোধ হয় একবার 2001-এ দেখছি যে কাজী আনোয়ার হোসেন বিএনপির, উনি ভালো ভোট পেয়েছেন। না, এটা তো দেখা যাচ্ছে জাতীয় পার্টি আমি দেখছি, কাজী কাজী আনোয়ার আনোয়ার হোসেন হোসেন, তো জাতীয় পার্টি দেখছি। হ্যাঁ, আমি কাজী এখানে মোহাম্মদ আনোয়ার হোসেন 2001-এ জাতীয় পার্টি দেখছি আমি। আচ্ছা, আমি এখানে আবার দেখছি যে বিএনপির, আমি জানি উনি পরে আচ্ছা, ওকে। বিএনপি জয়েন করেছেন বোধহয়। না, এখানে বিজেপি। আচ্ছা, বুঝতে পেরেছি। জাতীয় পার্টি, কিন্তু এটা হচ্ছে বিজেপি, যেটা হচ্ছে আর কি আপনার মানে এরশাদের জাতীয় পার্টি না, এটা হচ্ছে আপনার আচ্ছা আচ্ছা যে পার্থর জাতীয় পার্টি, যেটা মানে নাজিউর রহমান আচ্ছা মঞ্জুর জাতীয় পার্টি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। উনি তো জাতীয় পার্টিটি ছিলেন, কিন্তু বিএনপির জন্য 4 দলীয় জোটের সাথে এসে জিতেছিলেন। আচ্ছা 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 আচ্ছা। তো বাট এই ক্ষেত্রে আসলে সেরকম কম্পিটিং আমি দেখছি না, মানে এখানে খেলাফত মজলিসও কোনো অনেক আগে ভোট বেশি পেয়েছিল তাও না, জামাতেরও এখানে খুব বেশি ভোট নাই। তো আমি মানে ব্যক্তিগতভাবে এখানে এখানে সবাই নতুন। হ্যাঁ জি, যেহেতু সবাই নতুন, কাজেই আপনার মানে ও কম্পিটিং কোনো এভিডেন্স নাই যে বিএনপির বিরুদ্ধে বলার, বা মানে কম্পেলিং কোনো স্টোরি নেই আর কি। সো সেই সেন্সে আমরা বোধহয় এটা বিএনপিকে দিতে পারি। জি, আমিও আপনার সাথে একমত এখানে। আমরা এই আসনটাও বিএনপিকে দিচ্ছি। তো ব্রাহ্মণবাড়িয়াতে যদি আমরা ক্লোজ করি, আরেকটা আছে বোধহয় নাকি? আরেকটা হ্যাঁ, আছে। ব্রাহ্মণবাড়িয়া 6। হ্যাঁ 6, জি, এটাও আলোচিত আসন। এখানে খুব পরিচিত মুখ জোনায়েদ সাকি বিএনপির জোটের প্রার্থী হিসাবে অংশ নিচ্ছেন, বা উনি দাঁড়িয়েছিলেন না, উনি নিজস্ব মাথাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী আছেন সাইদুজ্জামান কামাল এবং মোহাম্মদ মহসিন জামাত প্রার্থী। যদি আপনি কাকে প্রেরিত করবেন? সো ইন্টারেস্টিংলি আপনার, যদিও আমরা দেখেছি যে যেখানে জোটের প্রার্থী বিরুদ্ধে বিএনপি রেবেল ক্যান্ডিডেটরা অনেক বেশি অ্যাক্টিভ, এবং মোটামুটি অনেক জায়গাতেই আর কি জোটের প্রার্থীদের আসলে খুব একটা ইয়ে হচ্ছে না আর কি, মানে মানে রেজোনেন্স সেটা পাচ্ছেন না। সেটাই আমরা বেশিরভাগ জায়গায় দেখেছি। কিন্তু এই ক্ষেত্রে বোধহয় সেই ট্রেন্ডটা ভ্যালিড না। এখানে আমরা যতটুকু, অবশ্যই সাকি সাহেব মানে আপনার ঢাকায় খুবই ওয়েল নোন ফেস, আমাদের অনেকের সাথেই হয়তো বিভিন্ন নেটওয়ার্কে কানেক্টেড এন্ড সো অন। সো সেই জন্য একটা পার্সোনাল ইন্টারেস্ট থেকে নিয়ে আর কি খোঁজ খবর নেওয়া, এবং অল দ্য ইন্টেলিজেন্স দ্যাট আই এম গেটিং ইজ যেরকম যে হিজ মানে বিএনপি গ্রাসরুট লেভেল তাকে যথেষ্ট ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং অন দ্য বেসিস অফ দ্যাট উনি প্রবাবলি এখানে থেকে জিতে আসবেন।
আমিও মনে করি আসলে যেহেতু অলরেডি ওনার ওই সমস্যাটা হয়নি, কোনো রেবেল ক্যান্ডিডেট দ্বারা যায়নি, এবং উনি নিজেও যথেষ্ট পরিমাণ পপুলার, ইয়াংদের কাছে সুবক্তা হিসেবে পরিচিত। তো আমার কারণে উনি ইয়াং ভোট, যেটা আসলে নর্মালি আমরা অনেকখানি দেখেছি যে ইয়াংরা একটু অ্যান্টি বিএনপি দিকে যাচ্ছে, তো সেই ভোটটা উনি আসলে ন্যাচারালি পাওয়ার কথা। তো জেনজি ভোট বা নতুন ভোটারদের মধ্যে, তো এবং বিএনপির স্ট্রাকচার তো তাকে সাপোর্ট দিচ্ছেই। তো আমিও আপনার সাথে একমত এক্ষেত্রে, উনি এই আসনে হয়তো জিতবেন, এটাও আমার প্রেডিকশন। আমরা ব্রাহ্মণবাড়িয়াটা শেষ করছি। তো ব্রাহ্মণবাড়িয়াতে মোস্ট প্রবাবলি আমরা যদি একটু সামারি করি, ব্রাহ্মণবাড়িয়ায় আমরা 1 থেকে আসি। 1-এর ক্ষেত্রে ওটা আমরা দুজনেই বিএনপি ক্যান্ডিডেটকে আগিয়ে রেখেছি। আচ্ছা, এবং 2-এর ক্ষেত্রে আমরা রুবিন ফারহানাকে এগিয়ে রেখেছি স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট। আমরা 3-এর ক্ষেত্রে আমরা বিএনপি ক্যান্ডিডেটকে এগিয়ে রেখেছি। 4-এর ক্ষেত্রে আমি আপনার মধ্যে বিএনপি, আমি জামাত প্রার্থীকে এগিয়ে রেখেছি, কারণ জামাত একটা হিস্ট্রিক বেস আসলে আছে ওই রেসপেক্টে। 5-এর ক্ষেত্রে আমরা বোধহয় দুজনই বিএনপিকে এগিয়ে রেখেছি। আর 6-এর ক্ষেত্রেও বিএনপির জোট প্রার্থী হিসাবে আমরা জুনায়েদ সাকিকে এগিয়ে রেখেছি। জি, তো আমরা ধন্যবাদ আপনাদেরকে। আমরা এই পর্যন্ত যদি আমরা একটু দেখি যে যেই আসনগুলো আমরা কমপ্লিট করেছি, আমরা একটু সামারি আপনাদের দেই, তারপরে আমরা আমাদের পরে আমরা আরেকটা জেলা নিয়ে আমাদের 2টা জেলা বাকি আছে, গাজীপুর এবং ঢাকা, দুটো ভেরি ইম্পর্টেন্ট জেলা, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমরা একটু দেখে নিই বর্তমান এখনকার সোফার যে প্রেডিক্ট করেছি আমরা, এটা ব্রাহ্মণবাড়িয়াকে ইনক্লুড করার পরে এখানে 152টা বিএনপি এবং তার সমমনা জোট, জামাত এবং এনসিপি জোট 84টা, জাতীয় পার্টি 4টা, স্বতন্ত্র এবং অন্যান্য 29টা, এর মধ্যে একটা বড় অংশ বিএনপি বিদ্রোহী প্রার্থী, এবং ইসলামিক আন্দোলন 4টা। এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত এটা আপডেট। তো আমরা গাজীপুর, আপনারা দেখছেন যে মাঝখানে যে গাজীপুর এবং ঢাকা, এই দুটো এখনো বাকি আছে। আমরা খুব শীঘ্রই আপনাদের কাছে এই দুটো জেলা নিয়ে আসছি, এবং আজকে আগামী 1.5 ঘন্টার মধ্যে আমরা এইটাও প্রেডিক্ট করে আপনাদের সবার সামনে উপস্থাপন করব। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আমরা আর 10 মিনিটের মধ্যে নতুন একটা লাইভ সেশন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি।